খাবে, আমি যাবো। অনেকগুলো এখন খোলাই আছে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি গো। ভালো না থাকলেও ভালো বলতে হবে। এই দেখছি হচ্ছে গাছটা পুরো দেখো কি অবস্থা হয়ে গেছে। এই যে এত সুন্দর ঝাঁকড়া গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। এইরকমই হয়। আর বাড়িতে আজকে গুড মর্নিং বলতে পারলাম না, তার কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, খুব মেশিনের আওয়াজ হচ্ছে। আর সকালবেলা রিপোর্ট দিয়ে গেছে, 9টা বাজে তখন রিপোর্ট দিয়ে গেছে। রিপোর্টে কি এসছে তোমাদের সামনাসামনি তো দেখাবো একবারে, এখন আর বলছি না। এখন হচ্ছে এই যে বেরিয়েছি গুড মর্নিং বলার জন্য। 11:15 বাজে। এখন সকালবেলা থেকে শরীরটা বেশ কষ্টকর ছিল, তাই একটু ভিডিও পোস্ট করেছি শুয়েই। কচু শাকটাও কেটে নিয়েছি, এই যে হাত দেখতে পাচ্ছ কালারিং হয়ে গেছে। কচু শাক কেটে নিয়েছি, কচু শাক কেটে রেখেছি। আর ছেলে পড়ে চলে এসে ছেলেকে চান করিয়ে দিলাম। আমি তারপরে ভিডিওর কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে নিয়ে আমি তারপরে বেরোলাম রাস্তায় ওনার গুড মর্নিং বলতে। তো আজ অনেক দিন ধরে কিছু না কিছু খেতে ইচ্ছে করছে, কী খাবো করে কিছু খাওয়া হচ্ছে না। আর তাই ভাবলাম যে না, একটু গোলা রুটি করবো আজকে। রোজই তো মুড়ি খাচ্ছি, একটু গোলা রুটি খাবো। আলাদা করে কিছু খাওয়ার মধ্যে তো বলতে ওই না ছাড়া বাইরের খাবার আমাদের ঘরে আসে না। আর অনেক দাম, এখন দাম অনেক বেড়ে গেছে। ওই যে বললাম কালকের লাইভে যে আমি এখন সংসার চালিয়ে 10টা টাকা বাঁচে না আমাদের, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যে তো সেই রান্না করবো। আজকে কি রান্না করবো, কচু শাক করবো, মাছটা করবো, আর কী করবো জানি না। তো রিপোর্টের বিলও দিয়ে গেছে দেখেছি সাথে। তোমরা হয়তো ভাববে শিবানী ভুলভাল বলছে, তো আমি বিলটাও তোমাদের দেখিয়ে দেবো যে বিলে কত কি টাকা নিয়েছে বা কী করেছে। তো এদিকে অনেকটা দূর আসলাম, এদিকে কথা বলতে এখন যাচ্ছি। আর প্রচণ্ড গরম, আর হালকা হালকা দেখো এদিকে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো। আর মানে হাঁপিয়ে যাই আজকাল, কথা বলতে যা করতে হাঁপিয়ে যাওয়ার, মুখ চোখ খোলা দেখে বোঝাই যায় যে কতটা আমার শরীরটা খারাপ আর কি। জানি যে তোমরাও বুঝতে পেরে যাবে যে শিবানীর রিপোর্ট যে খুব ভালো আসবে তা না। তো সেই হচ্ছে ব্যাপার। তো সেই চিন্তাতেই শুয়ে ছিলাম। তো আজকের নাম লেখাতে পাঠিয়েছি ছেলেকে। তো 5টার সময় বসবে ডাক্তার, মঙ্গল বৃহস্পতি শনি বসে। 450 টাকা ভিজিট। যে দোকান থেকে আমরা ওষুধ নিই সেই দোকানে বসে। তো সেই দাদা বলেছে যে নাম আগে লিখিয়ে যাবে। তো কালকে রাতে লেখাতে যেতাম, কালকে রাতে আর লেখাইনি, আজকে লিখাতে এখন পাঠালেই হবে 5টায়, বুঝেছ। আর ফোন নাম্বারটা দিয়ে আসতে বলেছে, ডাক্তার আসলেই ফোন করবে। যদি কোনো কারণবশত না আসে তাহলে ফোন করে ওরা জানিয়ে দেবে, সেজন্য ফোন নাম্বারটা। এই তো হচ্ছে ব্যাপার। চলো। তো গাছটা ওদিকটা পুরো নষ্ট হয়ে গেছে, এদিকে 2-1টা উচ্ছে বেরিয়েছে, পরে দেখা যাবে। আর ওই যে বাড়িতে কাজ হচ্ছে, বুঝছো। চলো সাথে থাকো, কাজ সারি। তোমাদের বললাম না কিছু মানে খেতে ইচ্ছা করে, রোজই মুড়ি খাই, ভালো লাগে না গো সকালবেলা। তো কিছু করে ওঠা হয় না, শরীরটাও তো আজকাল দেয় না, সের জন্য। এই দেখো দেখতে পাচ্ছ যে এখন গোলা রুটি বসিয়েছি, কটা গোলা রুটি করবো। তো ছেলেও খাবে, আমিও খাবো। আর বাইরে আমাদের ঘরের সঙ্গেই একদম কাজ হচ্ছে, দরজা বন্ধ করে রয়েছি। তো দরজা বন্ধ যেহেতু, ওরা গ্রিলটার কাজ করছে, আর ওই যে মেশিন চালাচ্ছে, আগুনটা কেমন ছিটকে ঘরের ভিতর ঢুকে পড়ছে। সেই কারণে এখানে যেহেতু রান্নাবান্না করছি, সেই জন্য দরজা ফরজা বন্ধ করে রেখেছি। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর ক্লান্তি, আর মানে ভীষণ একটা কষ্ট হচ্ছে, যেটা মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। বাসন মেজে, গ্যাস মুছে, গোলা রুটি বানিয়ে খেয়ে, কচু শাক সেদ্ধ করে এসেছি এখানে। আর আমি দাঁড়াতে পারছি না, আমার মাথা চক্কর দিয়ে যাচ্ছে, বুঝেছো। হাঁড়িতে জল এনে দিল ছেলে, ওই যে ছেলের বাংলা পড়া করছে, আজকে নেই পড়া, কালকে আছে। এলাম চল কটা দুটো শর্ট করি। আর রিপোর্ট আমার অলরেডি হাতে এসে গেছে, বাড়িতে তো সকালেই বললাম। আর কথা বলতে পারছিল না বাড়িতে, ওই যে দেখালাম কাজ হচ্ছে গেটের কাছে। দরজা এতক্ষণ বন্ধ ছিল কেন, ওই যে মানে গ্রিলের কাজ হচ্ছিল, ছিটকে আগুন ঘরের ভিতর অবধি আসছিল। এই যে আমার রিপোর্ট দিয়ে গেছে, 2টো রিপোর্টই এর মধ্যে আছে। তো পরে দেখাবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব, তোমাদের সাথে না করলে হবে না। আর একটা কথা কি বলো তো, যে জীবনে আমি মানে একটা কথা আমার সাথে জানি না কতজন সহমত, তুমি যেমন যেমনই বাবা মা হোক, বাবা মা কত কষ্ট করে সন্তানদের মানুষ করে তো বলো। কেউ বেশি কষ্ট করে, কেউ কম কষ্ট করে, কিন্তু কষ্ট কম বেশি সবাই করে। তারপরে যখন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যায় বা নিজেদের সংসারে ব্যস্ত হয়, তখন বাবা মাকেই সময় দিতে পারে না, বাবা মাকে ফেলে রেখে চলে যায়, নয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে চলে যায়, নয় বলে বাবা মাকে দেখার মতো সময় তাদের কাছে নেই। হ্যাঁ, সেই রকমই দেখো, আমি বলি তুমি সারা জীবন
যতই তুমি কিছু আপন মানুষের জন্য যতই কাজ করে করো না কেন, যতই ছোটোবেলা থেকে সংসারের হাল ধরো, তাদের মানুষ করো খেটে পিটে, সে ভাই বোন হোক যেই হোক না কেন, কাজ মানে সংসারের হাল ধরো, তাদের ভালো মন্দ চিন্তা করো, তারপরে তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ, তাদের বিয়ে শাদী। কিন্তু সেই মানুষ মানে সে তারাই যখন দাঁড়িয়ে পড়বে, তারা যখন নিজেদের সংসার হবে, তোমাকে বিন্দু মাত্র তারা তখন চিনবে না। তুমি হাজার কষ্টে থাকলেও তারা জিজ্ঞাসাও করবে না। আর তার মধ্যে যদি তোমার কখনো টাকার ক্রাইসিস হয়, তাহলে তো মানে আর কে দেখে, এমন মুখ ফিরিয়ে রাখবে মনে হয় যাবে জানি তোমার মানে তোমার যদি অভাব থাকে, তাহলে মনে হবে জানি মানে তার বাড়িতে গেলেই মনে করবে যে কদিন না থাকবে, কদিন না খাবে, এমন একটা ব্যবহার করবে মানে তুমি সেখান থেকে চলে আসতে বাধ্য হবে। মুখে বলবে না যে যা বা তো আসিস না বা থাকিস না বা কিছু, কিন্তু মানুষের ব্যবহারে মানুষ তখন কিন্তু বলে দেয়। তো এরকম আমার ভীষণ অভিজ্ঞতা আছে, এত অভিজ্ঞতা আছে যে বলার কথা না। ছোট থেকে দেখছি তো, তাই জন্য অভিজ্ঞতা আছে। মানুষের জীবনে যতক্ষণ না নিজের জীবনে কিছু হয় না, মানুষ তখন বোঝে না। আজ হয়তো খারাপ সময় আছে, কাল হয়তো আমার এই সময়টা থাকবে না। তো আমি বলছি না, আমি কারোর উদ্দেশ্যেই কথা বলছি না, একটা জাস্ট আজকে একটা কথা হলো, কথার পৃষ্ঠে কথা বলছি যে যখন তোমার খারাপ সময় থাকবে না, তখন তোমাকে কেউ ভালোবাসবে না। তুমি শত কিছু তাদের জন্য করো না কেন, যখন তোমার ভালো সময় আসবে তখন সবাই দেখবে, তখন তোমার জন্য যতদিন তুমি তাদের জন্য করতে পারবে তুমি খুব ভালো। আর যখন তুমি করতে পারবে না, তখন তুমি তাদের কাছে একদম মানে চোখের বালির দানার মতো, চোখে কাটা বলে না, চোখে বালির দানা, ঠিক সেরকম হয়ে যাবে। তোমার তখন ভালো মন্দ সুখ দুঃখ, যদি তুমি মানে কিছু পয়সা চাও বা তুমি যদি কোনো বিপদে পড়ো, যদি তাদের তোমার সন্তানকে যদি তাদের খাওয়াতে হয়, আগেই বলে নেবে যে আমাদেরই কে দেখে, আমাদেরই নেই, আমাদেরই সংসার ঠিকঠাক চলে না, এরকম কথা বলবে। আদেও কিন্তু সেটা কিন্তু সত্যি না, বুঝেছো? তো চলো, এই যে চুল খোপা তুলে বেঁধেছি, এই রিলস করবো, এইভাবেই করব, আমি এইভাবেই চলি, এইভাবেই থাকি, এইভাবেই ভিডিও করুন। সেজে গুজে কত দামি শাড়ি পরে পোশাক পরে অত সাজা গোজারও সময় নেই, এই হচ্ছে আসল কথা। তো আজকের বিকালে যাব ডাক্তারখানায়, তো ডাক্তারের ওখানে তো তোমারই হয় না, কি বলে, কিছু ভিডিও করি না আমি, কেন একবার বকা খেয়েছি, যে ভুল আমি একবার করি দ্বিতীয়বার আর করি না, তার জন্য। তো চলো সাথে থাকো। জল ভরছে গামলাতে চোবাবে বলে, কেন গরম হয়ে যায় জল, একদম ব্যারেলের জল খাওয়াই যায় না, সেজন্য গামলায় চোবাবে। আর আমি কচু শাকটা ওখানে সেদ্ধ করে নিয়েছি, এখনও কিচ্ছু রান্নাবান্না হয়নি, আমি একটু কটা রিলস করলাম, সেই জন্যে। আমার সোনা বাবা পড়তে ওখানে বোতলে জল চোবাতে গেল, বললাম ওকে কেন আমি পারছি না। আর আমি বুঝতে পারছি যে আমার শরীরটা খারাপ হলো, ওরও পড়ার অনেকটা নষ্ট হচ্ছে সময়, তাও কি করব বলো, এই সামান্য আমি রোদ্রেও যেতে পারছি না, উঠে দাঁড়াতে পারছি না, আমার এত মাথা টাথা ঘোরাচ্ছে, সেই জন্যেই সোনা বাবাকে বলা, আর কিছুই না। বসে পড়েছি এখানে সবজি কাটতে, আর সবজি কটা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু কটা রিলস করলাম। দেখো বর আমার কত চিন্তা করে, যেহেতু আজকের ওই এক জায়গায় কাজ ছিল সেখানে করতে যাবে না, তো সে যে ডাক্তারখানা যাবে আমার সাথে, সেই জন্য বললো যে তোমাকে ধীরে মানে তাড়াতাড়ি করে কিছু করতে হবে না, তুমি ধীরে সুস্থে করো, যাবো যখন ডাক্তারখানা 5টার সময়, তো আজকে তো আর খেয়ে দিয়ে তুমি আর শুতে পারবে না, তাই তুমি ধীরে সুস্থে করো, হুড়োহুড়ি করে করতে যেও না, কেন এতটা সব কিছু বেড়ে গেছে, তো তুমি হুড়োহুড়ি করো না। তো আমার কি হয়েছে বন্ধুরা বলো তো, আমার নাড়িতে ইনফেকশন হয়েছে, সেইটা ইনফেকশনটা বড় কোনো রোগের আকার নিচ্ছে আর কি, সেটারই ট্রিটমেন্ট করতে হবে, অনেক টাকার ব্যাপার। তো দেখা যাক কতদূর কি পারি। তো বন্ধুরা 2টো বেজে গেছে, বাবারে এখন বসাচ্ছি রান্না, বুঝেছো? আর কি বলতো, মানে এতটাই খারাপ লাগছিল, একবার করে এই যে কখন কচু শাক সেদ্ধ করেছি, কচু শাকটা কিন্তু বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাজাভুজি কাটতে পারতাম, কিন্তু আর করিনি, শরীরটাই দিচ্ছিল না, সেই জন্য। কালো জিরে পরে পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজ দেবো, ভাজা বসিয়েছি, এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন। ভাজাটা হয়ে গেছে, ঘরের কারেন্ট নেই, লাইট
এদিকে আমাদের, সেই জন্য আর দেখাতে পারছি না। এখনও কিন্তু 2:30 বেজে গেছে। কি বাকি দেখো, কচু শাক বাকি, এই যে মাছের জন্য কেটেছি, এই যে আম সেদ্ধ করেছি, সবই বাকি এখনো। বন্ধুরা কচু শাক বসিয়েছি, এখানে চাটনি, মাছ হয়ে গেছে, আর ওখানে ভাজা হয়ে গেছে, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি হাঁড়িতে। ওই যে বর বসেছে, বসা হয়ে গেছে, শরবত খাওয়া হয়ে গেছে। আর বিকালবেলা 5টার সময় ডাক্তারখানায় যাব। এখনও ফোন করা যাবে না, তোমার ডাক্তার আসবে। বর আজকে আর যাবে না, বর বাড়িতে থাকবে, আমার সাথে যাবে ডাক্তারখানায়, ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে। তো রিপোর্টে আমাকে বলেই দিয়ে গেছে মেয়েটা যে রিপোর্টে কী কী আছে, তবু ডাক্তারকে দেখিয়ে ওষুধপত্র যা ব্যাপার আর কি। আবার আজ বৃহস্পতিবার, যে দোকানে ওষুধ নিই সেই দোকানে বৃহস্পতিবার বন্ধ থাকে। ওটা আমি ভুলে গেছি, সকাল বিকাল দুবেলা না, শুধু বিকাল বন্ধ, সকাল বন্ধ থাকে। মা বললো যে শুধু সকালে বন্ধ থাকে, বিকালে বন্ধ থাকে না। আর দেখা যাক কী হয়। তখন আমার প্রচুর গরম লাগছে, যেহেতু থাইরয়েড আমার প্রচুর বেড়েছে, ওই জন্য আমার গরমটাও শরীরে বেশি বেড়েছে, থাকতে পারছি না। উপরে টেবিল ফ্যানটা নামানোর ব্যাপার, এই জায়গাটা, এই ছেলের এই গিটার আর এগুলো সব একটা রাখার ব্যবস্থা করতে হবে। গিটারটা মানে কী যে করবো, কোথায় যে রাখবো বুঝি না, এত ছোট জায়গা হয়ে গেছে। আমার এত গরম লাগছে মানে গরম বলে না, বেবি কো গরম লাগে, আমার প্রচুর গরম লাগে। চোখ টুক বসে গেছে। আমার বড় চিন্তা হয়ে গেছে, বড় বলছে যে তুমি হচ্ছে কি কদিন রেস্ট করতে যাও, তোমাকে যে বাপের বাড়ি যাবে কদিন রেস্ট করতে হবে না, দরকার নেই। তুমি যদি খাওয়াতে পারো ভালো, আর যদি খাওয়াতে না পারো বলে দেবে যে তোমার ঝামেলা বেশি হয়ে যাচ্ছে, আমি তো নিতে পারবো না, আমি আমার ব্যবস্থা করে নেবো। আমি রিয়ার বাড়ি হোক, সমাধির বাড়ি হোক চলে যাব, ট্রেনের টিকিট কেটে দুর্গাপুর সমাধির বাড়ি চলে যাবো, 2 দিন ওখানে আরাম করে আসবো। বড় বলছে আমি তোমাকে কোনোদিন বলেছি যে তুমি আমার কাছে বেশি হয়েছে বা ভারী, যেহেতু তোমার রেস্টের মানে সেই ব্লাড টেস্ট যে করেছে, আগেও ডাক্তার বলেছিল যে আমার শরীরটা এরকম অবস্থা, একটু মানে শরীরে রেস্টের প্রয়োজন, তাই জন্য আমাকে বলছিল। বলছে আমি তোমাকে কোনোদিন বলেছি আর যদি তোমাকে রেস্ট দিতে আমার কাজ ছুটি করে থাকতে হবে, তাহলে সংসারটা চলবে, মানে সে তো আমি জানি বুঝি। তো হাঁপিয়েই যাচ্ছি জানো তো, আমার শরীরে একদম রক্ত নেই, রক্ত কম। টেস্ট করে যাচ্ছে সব হেডা ব্যাডা, কি আমি বলতেও পারবো না। হিমোগ্লোবিন, সুগার, তারপরে থাইরয়েড, সমস্ত কিছু আর কি আছে, ইউরিন, সব টেস্ট হয়েছে। দিয়ে মানে শুধু আমি বলেই নিয়েছিলাম, থাইরয়েড আর ইউরিনের পয়সা দিয়েছি, আর হিমোগ্লোবিন ও সুগার পয়সা দিইনি এখন, ওগুলো বলেছি 2 দিন পর দেবো। বলেছে ঠিক আছে। আমি আজকেও বললাম দিদি ভাই, ওকে যেহেতু তোমার মা টেস্ট করায়, মায়ের সুগার আছে মাসে মাসে, সেই পরিপ্রেক্ষে আরও বেশি চেনা, ওই জন্য বলেছি কদিন পর দেবো এই পয়সাটা। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তো পালিয়ে যাচ্ছ না। তো সেই জন্য বরকে বললাম যে আমার আরামের দরকার নেই, আমি এখানেই ঠিক আছে। আমার বাপের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, বুঝতেই পারো, পিসিকে ভালোবাসে, এসে হুড়োহুড়ি, তারপরে ওখানেও মা সে কাজ থেকে এসে করবে, কখন করবে, সেখানেও আমাকে সে রান্নাবান্না, আর নিজের সংসারে নিজের হাতের মধ্যে আয়ত্তে আছে, ওখানে তো আমার কিছু নেই। আমার 18 বছর বিয়েতে আমি শুধু বড় ভাইয়ের বিয়ের সময় গিয়ে যা ছিলাম মনে হয় 2-3 দিন, না শোনা, রাতে এসে বাড়িতেই ঘুমিয়েছি, মানে সারাদিন শিখে দেখি রাতে আমি বাড়িতে ঘুমিয়েছি, ওখানে ঘুমাইনি একদিন, মনে হয় ওখানে ঘুমিয়েছি। আচ্ছা, ছোটো ভাইয়ের মেয়ের জন্মদিনে একবার মনে হয় ওখানে থেকেছি, এই হচ্ছে থাকার মধ্যে আমার থাকা। আর আদার্স আমি আর কোনো দিন, বুঝেছো, কোনো দিন লোকে যে 2 দিন আরাম করে খুশিতে বাপের বাড়ি গিয়ে থাকে তাও না। এখন তো কাছে এসেছি, তাই এই কাছ থেকে কাছে 8 ঘন্টা রাস্তা, কিন্তু যখন দূরে ছিলাম, আমার ছেলের যেখানে জন্ম হয়েছে, আমার ছেলে যখন হয়েছে, তখনও আমাদের বাপের বাড়ি থাকার সুযোগ হয়নি, আমাদের কোনো বোনেরই হয়নি, আমারও হয়নি। তখন আমার বর আমার সব করেছে, আমার বর রান্না করেছে, আমার বর আতুর দেখেছে, আমার বর রাতে রুটি করেছে, যেটুকু যা পেরেছে আমার বর মশাই সব কাজ থেকে এসে করেছে। তখন শীত ছিল, 5টা বাজলে সন্ধ্যে পড়তো, বর সে 5টার সময় এসে বাসন মাজতো, তারপরে রাতে রুটি তরকারি করতো, এরকম ছিল। তখন এরকম একটা ঘর দুয়ার ছিল, বুঝতে পেরেছি। ওই জন্যে আমার বর থাকলেই হবে, আর ছেলে থাকলে হবে। আমার ছেলে হাতে হাতে বললাম কত কাজ করে দিচ্ছে, আমি এখানেই আরামে আছি, আমার ওখানের দরকার নেই। তো বন্ধুরা, এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, সাদা ভাত, তার সাথে উচ্ছে আলু সেদ্ধ, কচু শাক, এখানে ছেলেরটাও বেড়ে নিয়েছি, ছেলেরও ভাত আর কচু শাক আলু সেদ্ধ, মানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। পাশে রয়েছে হচ্ছে ভাজা, সব কিছু মিশিয়ে একটা ভাজা বানিয়েছি, আর তার সাথে মাছের ঝাল রয়েছে, আর ওখানে আমের চাটনি, একদম দেখো একদম পাতলা করে আমের চাটনি। আর ওদের খেতে দিয়েছি, আজকে ছেলে নিজের হাতে খাবে, আমি যাব আজকে অনেক বাসন বেরিয়েছে আমার, বাসনগুলো সব এখন যাব ধুতে, তো ওই বাসনগুলো সব ধুয়ে আসি, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে অনেকগুলো কাজ করতে, ওষুধ কিনতে, বাপের বাড়ি যাব। আর আমাদের বাথরুমে লাইট কেটে গেছে, একটা লাইট কিনতে হবে। তো কত কি দাম নেয় দেখি, ওই সাদা লাইটগুলো যেগুলো রাস্তায় ওই যে জ্বলছে না, ওই ওরকম। আর ওই যে বর আসছে, দেখো বরের গেঞ্জিটা ছোট হয়ে গেছে, স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে শোনা, ঠিক করো। তাই যাচ্ছি এখন, সবগুলো কাজ একসাথে মিটিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো আগে যাই। ঠিক আছে, বাপের বাড়িতে চলে এসেছি। আর এই যে লাইট, এই যে বরের হাতে, দেখো তো শোনা লাইটটা, এই লাইট নিয়ে নিয়েছি, এখন 1 বছরের গ্যারান্টি। আর যাচ্ছি এখন ওষুধের দোকানে, দেখি দোকান খোলা আছে নাকি। খোলা না থাকলে আবার কালকে আসতে হবে, বৃহস্পতিবার তো বন্ধ থাকে। খোলা মনে হচ্ছে না গো শোনা, এখানে খুব অন্ধকার, পরে কথা বলি। দোকান খোলাই আছে, ওষুধ নিয়ে নিয়েছি, আরও সব ওষুধ এই যে ব্যাগের মধ্যে আছে। আর প্রচুর অন্ধকার রাস্তায়, এখন এদিক দিয়ে যাবো, কালকের জন্য 2টো ডিম নেবো। আর যেহেতু ঝড় শুরু হয়েছে সেহেতু রাস্তায় লোকই লোক, ভিড়ই ভিড়, সব ধুরমুর করে সব বাড়ি চলে যাচ্ছে, বুঝেছো? আমাদের অন্ধকারে দেখা যাচ্ছে কিনা আমরা জানি না। আমার বর বলবে যে অন্ধকারে কি কথা বলো তুমি। বাড়ি গিয়ে আমার বরের এখনো অনেক কাজ আছে। তো চলো যাই। চলে এসেছি, দেখো রাস্তাতে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা হাওয়া। আর বাড়ি এসেছি তো গরম হাওয়া নিয়ে। থাইরয়েডের ওষুধ তো আগে, তারপরে অন্য ওষুধ দিয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম। তো সেই টাকাই শুধু খরচাই হয়ে যাচ্ছে। কি আছে ওর মধ্যে শোনা? বিস্কুট আছে শোনা গো, ওই রিপোর্টটা আমাকে একবার দাও তো। বিস্কুটটা বার করে দিতে পারতা তো ব্যাগটা, ওই 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 ওইটা দাও তো শোনো, ওই রিপোর্টটা। হ্যাঁ দাও। ডাক্তার রেস্ট বললো, যে রেস্টের প্রচুর দরকার। দেখো তোমাদের বলেছিলাম যে দেখাবো কত টাকার বিল, দেখো দেখতে পাচ্ছ, 490 টাকা, 460 টাকা। আর তার সাথে 30 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, দিয়ে 490 টাকা। তো ডাক্তার বললো প্রচুর রেস্টের দরকার। আর আরও সব ওষুধ দিয়েছে, আরও কিছু টেস্ট দিয়েছে, ওই ওষুধগুলো খেয়ে তারপর আমি বললাম যে ডাক্তারবাবু রাজমিস্ত্রি কাজ করে, ঝড় বৃষ্টির দিন এসছে, কাজ বাজ এখন হবে না, কিসে কি করব। বললো ঠিক আছে ওষুধ খান, তারপরে টেস্টটা এখন করবেন। তো থাইরয়েডের ওষুধটা আমার আগে এই যে চলতো 75 পাওয়ারের, এ দেখো 75 পাওয়ারের, এবারে সেটা এই যে 100 পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। কেন? থাইরয়েড আমার প্রচণ্ড বেশি, সেই কারণে। ইনফেকশানটা যে মেন হচ্ছে, আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন আমার ইউরিনে ইনফেকশান হয়েছিল। তারপরে আমার খুব কষ্ট হতো, একটা ঝিমানি, একটা মানে ওই জায়গাটা একটা মানে ও নানা রকমের সমস্যা হতো। তারপরে ছেলে হওয়ার 6 মাস পর তখন পেটে ব্যথা, অসহ্য, আরও কিছু কিছু সমস্যা তখন দেখা দিয়েছিল। তখন ডাক্তার দেখিয়েছিলাম, তখন আমি হসপিটালে 2-3 দিন ভর্তিও ছিলাম। তখন ডাক্তার বলেছিল যে ওর না, আমার যে নারী হয় না মহিলাদের, সেইখানে মানে একটা গুড়ি গুড়ি ঘামাচির মতন একটা তৈরি হয়েছিল। বললো এটা যদি ট্রিটমেন্ট না করা হয় ঠিক মতো, এটা ক্যান্সারে পরিণত হবে। সেটা আমাকে বলেনি, সেটা আমার বরকে বলেছিল। তারপরে আমি কিছুদিন ট্রিটমেন্ট করেছিলাম, তারপর দেখলাম মোটামুটি ঠিক আছে। তারপর জায়গা থেকে হাত দিলাম, আর ট্রিটমেন্ট হয়নি। তারপরে জায়গা মোটামুটি হওয়ার পর আবার সেই সমস্যাটা দেখা দেওয়াতে আবার এখানকার ডাক্তার অলোক মণ্ডল প্রাইভেটে ডাক্তার দেখে আবার ট্রিটমেন্ট করেছিলাম কিছুদিন, তারপর আবার কিছুদিন ঠিক হলো। তারপরে এখন বর্তমানে সেটাই একদম পুরো মাত্রা লেভেল ছাড়িয়ে হয়ে গেছে, যার জন্যে আমাকে যে সকালে রিপোর্ট দিতে সেও বললো যে তোমার এত বড় সমস্যা, তুমি কি করে সব কিছু করো। আমার না, সংসার থাকলেই করতে হবে। আর আমাদের ওই যে টাকার বল নেই, বাহুবল, সে বললাম শক্তি দিয়ে করতে হবে, না চাইলেও করতে হবে। ডাক্তারও সেটাই বললো। তো সেই হচ্ছে ব্যাপার। আর এই মাথা ঘোরানো, ঝিমানো কিছুতেই যাচ্ছে না। তো এই হতো ব্যাপার, বাকিটা আবার অন্যদিন বলবো। হাতিয়ে গেছি, কথা বলতে পারছি না, পরে আসি। লাইটটা দেখি বাথরুমে লাগাই, আর ওষুধগুলো সব গুছাই। মাসা লাইট লাগিয়ে দিয়ে চলে আসলো, আর আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি। এই যে, আর পাখাটা বন্ধ করেছি। এই জায়গাটা পরিষ্কার করা কথা ছিল, একটু প্লাস্টিক নিয়ে এসেছি, গিটার ফিটারগুলো মুড়ে রাখবো, কেন পাখাটা না নামালে হচ্ছে না। আর পাখাটা একটু বন্ধ করার তার কারণ হচ্ছে যে ওই সারা দিন রাত চলছে, হাওয়াটাও গরম,
তো এই হাত পাখাটা নিয়ে যাচ্ছি দরজার সামনে, বর বসেছে দরজার সামনে বসতে, ওখানে এখন হাওয়া খাবো, তারপর আটা মাখবো, রুটি করব, থালা আছে থালা ধোবো, সেগুলো করব। চলো। ওষুধ ফষুধ নিয়ে এসে শরীরটা আর দিচ্ছে না, তা আমি আর বড় বললাম না, দরজার সামনে বসে নানা রকম মানে কথাবার্তা হচ্ছে, চিন্তা ভাবনা করছি। আর ছেলে এই যে বইগুলো কিনেছিলাম, তো ছায়ার বই কি মানে কিনলে না ওখান থেকে ওই যে কি বলে কিছু একটা ওই কিউআর কোড করলে কিছু গিফট আসে, তোমাদের আগে দেখিয়েছিলাম। আগের বার একটা হেডফোন পেয়েছিলাম, আর এইবার এখনও তো মানে নিচ্ছেই না, কিছু তো ওটিপি ঢুকছে না, জানি না কেন। আর রাতের খাবারে দুপুরবেলা ভাজা করে রেখেছিলাম, বরের ভাজা দিয়ে খেতে একটু কষ্ট হয়, তবুও খেয়ে নিচ্ছে, আর আম আছে তার সাথে আম দিয়ে খাচ্ছে, আর বইগুলো তুলে রাখা হচ্ছে। আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর ছেলে আমার যে শরীরটা ভালো না বলে আগেই তাড়াতাড়ি করে বিছনা করে ঝেড়ে টেরে দিয়ে মশারি খাটিয়ে দিচ্ছে। আর ছেলে আজকে আমার তোমাদের আগেই বললাম অনেক কাজ আমার হাতে হাতে করে দেয়, যখন আমার খুব অসময় যায়, খারাপ সময় যায় বা শরীর খারাপ যায়, আমার ছেলে কিন্তু অনেক কাজ করে দেয় আমার। আর এই দেখতে পাচ্ছ সব জামা কাপড় শুকায়নি, বাইরে থেকে ঘরে নিয়ে সেই সামনে টাল করে রাখা আছে, কেন এখানে একটু বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল, তার সাথে একটু ঝড় উঠছিল সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো এই অবধি রইল। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। একটু লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো বন্ধুরা।